দুপুরে বাংলাদেশে শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। অটোরিকশা বন্ধের প্রতিবাদে মিরপুর 1 ও 10 নম্বরে চালকদের সড়ক অবরোধ, বিক্ষোভ, যান চলাচল ব্যাহত। যদি এটা অবৈধ হইতো তাহলে ওই টাইমে সরকার যদি বন্ধ করে দিত, আমরা অন্য কোনো কাজ কামার বাচ্চা নিতাম। আমাদের গাড়ি নিয়ে গেছে, আমাদেরকে কোনো কাগজ দেওয়া হয় নাই। দাঙ্গা সহিংসতার পর এখনো থমথমে কিরগিজস্তান। আতঙ্কে বাইরে বেরোচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরা। বিমানে কিছু নাগরিককে দেশে ফেরালো পাকিস্তান। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। এসএমই পণ্য মেলায় বললেন প্রধানমন্ত্রী, দেশেই তৈরি করতে হবে উৎপাদিত পণ্যের নতুন বাজার। আমাদের এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে এসি ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে, শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে। কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে, এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার প্রস্তুতি চলছে। 70% বেশি কাজ শেষ। আগামী বছরই মিলবে অতিরিক্ত ব্যান্ডউইথ। 11 বছর পর আবারও এভারেস্টের চূড়ায় বাংলাদেশি। নতুন বিজয়ী চট্টগ্রামের বাবর আলী। সকাল 8:30টায় উড়ান বিজয় কেতন। যুক্তরাষ্ট্র সিরিজের আগে হিউস্টনে জিম সেশন করল বাংলাদেশ দল। ভালো করতে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার বিকল্প নেই বলছেন নান্নু। এটা আমাদের বেস্ট স্কোয়াড, এটাকে এখন সাপোর্ট করতে হবে। এটা আমাদের দেশের প্রেজেন্ট করছে এবং আমাদের দেশকে আমরা ভালোবাসি, আমাদের দেশকে সাপোর্ট করতেই হবে। দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। রাজধানীতে অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন চালকরা। সকাল থেকে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় হাতে লাঠি নিয়ে সড়ক অবরোধ করে তারা। সকাল থেকে মিরপুর 1 ও 10 নম্বর এবং আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন অটোরিকশা চালকরা। অটোরিকশা চালকদের রাস্তা অবরোধ করার কারণে এসব এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে মিরপুরের বিভিন্ন এলাকায় লম্বা যানজটের সৃষ্টি হচ্ছে। দাবি না মানা পর্যন্ত রাস্তায় থাকার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনকারী অটোরিকশা চালকদের রাস্তা থেকে সরাতে কাজ করছে পুলিশ। বিদেশ থেকে ব্যাটারি আসতে আছে, ইঞ্জিন মিঞ্জিন সবই বিদেশ থেকে আসছে। যদি একটু অবৈধ হইতো তাহলে ওই টাইমে সরকার যদি বন্ধ করে দিত, আমরা অন্য কোনো কাজ কামার বাচ্চা নিতাম। আমরা 3 দিন ধরে গাড়ি চালাই, আমরা ফ্যামিলিদের কি অবস্থা? আমার বাচ্চা অসুস্থ, আমি ওষুধ কিনতে পারি না। পুলিশ আমাদের উপরে চার্জ করতে চাইছিল, তখন আর কি হাতের লাঠি ছিল, কোদালের ছিল, ওইটার মাথায় আর কি ভাঙে গেছিল। বাড়ির সময় এখান থেকে কাইটে গেছে অনেকখানি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে যাচ্ছি আকলাকুস সাফার কাছে। সাফা, একটু জানতে চাই, সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি, আসলে তারা কি বলতে চাচ্ছেন? তাদের আন্দোলনের মূল উদ্দেশ্যটা কি? আন্দোলনের মূল উদ্দেশ্যটা হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, সেটি যেহেতু বন্ধ করা হয়েছে, প্রথমে তারা চান এটি যাতে বন্ধ করা না হয়, এবং দ্বিতীয়ত বলছেন যদি এটি বন্ধই করা হয় তাহলে যাতে তাদেরকে কর্মসংস্থান করা হয়। আপনি একটু ছবিটা দেখবেন, এখনকার যে চিত্র, মিরপুর 10 নম্বর একদম গোল চত্বর, যেটি আপনি জানেন যে 4 দিকের যে রাস্তা, শেওড়াপাড়া থেকে যে একটি রাস্তা এসেছে, 12 নম্বর থেকে আরেকটি রাস্তা এসেছে, মিরপুর 2 নম্বর থেকে আসা রাস্তা এবং 14 নম্বর থেকে আসা রাস্তা, এই রাস্তার যে মাঝামাঝি যে পয়েন্টটা, সেই পয়েন্টের পুরোটা জায়গায় কিন্তু সকাল থেকে অবরোধ করে রেখেছে এই অটো রিকশার যে চালক তারা যেটি বলছেন যে 3 দিন আগের যে সিদ্ধান্তটা দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তের পর বিভিন্ন জায়গায় তাদেরকে পুলিশ কোনো চেকপোস্ট ছাড়াই তাদেরকে বিভিন্ন জায়গার তাদেরকে যে গাড়িগুলো, অর্থাৎ যে ব্যাটারি চালিত যে রিকশাগুলো, সেই রিকশাগুলো পুলিশ সিজ করে নিয়ে যায় এবং পরবর্তীতে তারা সেই রিকশাগুলো ফেরত আনার জন্য যখন পুলিশের সঙ্গে যোগাযোগ করে, তখন পুলিশ বলে যে এগুলো নিষিদ্ধ, এখন আর কোনোভাবেই এগুলো চলতে দেওয়া যাবে না।
এখন যে শ্রমিকরা আছেন, আন্দোলনরত শ্রমিকরা, তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে যখন এই বিদেশ থেকে এই পার্টসগুলো আনা হয়েছে, এই রিক্সাগুলোর যে ডিভাইসগুলো আনা হয়েছে, যে ডিভাইসগুলো দিয়ে রিক্সাগুলো তৈরি হয়েছে, সেই যে আমদানি করা যে পণ্যগুলো, সেই পণ্যগুলো তো কখনো অবৈধ বলা হয়নি। এখন সেগুলো রিক্সায় লাগানোর পর সেগুলো কেন অবৈধ হয়ে গেল, এটা তাদের একটা প্রশ্ন। এখন আমরা যেটা দেখছি যে এখানে কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছেন মিরপুর জোনের যিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি উপকমিশনার, তিনি এখানে এসে পৌঁছেছেন। আমার সঙ্গে তার কথা হচ্ছিল যে কি করে আসলে এই যে আন্দোলনটাকে তারা কিভাবে নিয়ন্ত্রিত উপায়ে নিয়ন্ত্রণ করবেন সেটির বিষয়ে এখন ভিতরে পরিকল্পনা চলছে সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে। এছাড়া রাস্তার চতুর্দিকে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যদি তৈরি হয় এবং সেক্ষেত্রে যদি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হয়, সেই জন্য কিন্তু আমরা দেখছি যে জলকামানের একটি গাড়ি এবং একটি এটিসি দুটি এখানে প্রস্তুত রাখা হয়েছে মিরপুর 10 নম্বর চত্বরে। এখন এখানের যে অবস্থা সেটি হচ্ছে শ্রমিকরা তারা যেটি বলছেন, নতুন করে তারা এটিও বলছেন যে এখানে প্রায় মিরপুর অঞ্চলে বিভিন্ন যে অলিগলিগুলো রয়েছে, সেই অলিগলিগুলোতে প্রায় লক্ষাধিকের মতো যে ব্যাটারি চালিত অটোরিকশা আছে, সেই রিক্সাগুলো চালিয়ে জীবন নির্বাহ করেন, তারা তাদের পরিবার চালান। এখন তারা 3 দিন ধরে বেকার হয়ে আছেন এবং যখন তারা শুনতে পারছেন যে এই রিক্সাকে অবৈধ ঘোষণা করা হয়েছে, তখনই কিন্তু ক্ষোভে ফুঁসে উঠেছেন এবং যেহেতু বলছেন যে 3 দিন যাবত তাদের উপার্জন নেই, এখন বলা হচ্ছে যে সরকার যদি তাদের কর্মের ব্যবস্থা করে না দেয়, তাহলে এই ব্যাটারি চালিত যে রিক্সা, সেই রিক্সার বৈধতা তারা চান। একজন শ্রমিক তিনি কিছুক্ষণ আগে জানিয়েছেন যে পুলিশ এই যে ব্যাটারি চালিত অটোরিকশার জন্য তাকে আহত করা হয়েছে, এমন একটু অভিযোগও কিন্তু করা হয়েছে। আমরা কি তার কথা কিছু শুনতে চাই? 2 সেকেন্ড। আমার এই যে বাড়ি আমার হাত ভাঙছে, পুলিশ আমার দাম ছিলাম তো না, এই যে দাম ছিলাম তো না, টাকা দিতাম 1000, আমি আমাদের টাকা নাই, 200 টাকা আছে, ওই টাকা দিবি না মারমু, আমার বাড়ি মারছে। ন্যান্সি, এই হচ্ছে মিরপুর 10 নম্বর এখন আন্দোলনের সবশেষ অবস্থা। সাফা, আপনাকে ধন্যবাদ। দেশের বাইরের একটি খবর জানাতে চাই। কিরগিজস্তানে বিদেশিদের উপর হামলার ঘটনায় 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দাঙ্গা সহিংসতার পর এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানী বিশকেকে। সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী, তবে এখনও আতঙ্কে প্রবাসীরা। অবরুদ্ধ অবস্থায় দেশটিতে কর্মরত বসবাসরত এক বাংলাদেশি যমুনা টেলিভিশনকে দিয়েছেন সাক্ষাৎকার, জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়েছেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হক। সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাদেশ সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন কিরগিজস্তান প্রবাসীরা। দেশটিতে শুক্রবার স্থানীয়দের সাথে কয়েকজনের বিদেশিদের সংঘাতের জেরে ব্যাপক সহিংসতা ছড়ায় রাজধানীতে। রাতভর হামলার শিকার হন বিদেশিরা। মেসে ঢুকে মারধর করা হয় শিক্ষার্থী ও শ্রমিকদের। আহত হন বহু প্রবাসী। বিদেশিদের উপর হামলার ঘটনায় আজ কিরগিজস্তানের সরকারের সাথে বৈঠক করবেন ভারত ও পাকিস্তানের প্রতিনিধি দল। এরই মধ্যে পাকিস্তানি শিক্ষার্থীদের একটি দলকে ফিরিয়ে নেওয়া হয়েছে দেশে। শনিবার গভীর রাতে লাহোর বিমানবন্দরে পৌঁছান তারা। শুক্রবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রাতভর চলা সহিংসতার শিকার হয় অনেক ভারতীয় ও পাকিস্তানিও। নিরাপত্তার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। জরুরি সহায়তার জন্য হেল্পলাইন চালু করেছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। কিরগিজস্তানে অবস্থানরত নাগরিকদের নিয়মিত খোঁজখবর রাখছে তারা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার, এমনটা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিগ্রি নিয়ে চাকরির পেছনে না দৌড়ে উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছিল 11 জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে তিনি উদ্যোগী হওয়ার আহ্বান জানান তরুণ প্রজন্মকে। পাশাপাশি বলেন, মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়ায় দেশেই নতুন বাজার তৈরি হচ্ছে, তাই উৎপাদিত পণ্যের বাজার তৈরিও গুরুত্বপূর্ণ। সেটাকে প্রাধান্য দিয়ে কাজও করছে সরকার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার 2023-এর পুরস্কার ও সনদ তুলে দেন 7 জন বিজয়ীর হাতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই অধিকার অর্জন করে দিয়েছেন। প্রায় 2,50,00,000 মানুষ এই খাতে কর্মরত রয়েছে।
আমাদের এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে এসি ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে, শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে। কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে, এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। ঢাকায় কর্মরত বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ওকাব এর আলোচনা সভায় বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। At least few 100,000 Rohingyas have been integrated in the society, and many have got job who came in 1977-78. Many have got government job, and the last influx in 2017. Now they are taking job of the local community. We had a meeting organized by our Parliamentary Standing Committee and all the different donor agencies, local administration, and law enforcement agencies, all are present there. And we had intensive discussion what is happening now. Now, the last scenario is that the Rohingya people are taking job of the local people. They are being employed for fishing in the fishing boat. They are employed as rickshaw puller, daily laborer, and that's why the community in 2017 were very helpful towards them. They have become impatient now. মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ সময়ে বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, বিতরণ করছেন লিফলেট, কেউ কেউ শেষ সময়ে উঠান বৈঠকও করছেন। এলাকার উন্নয়নে নানা আশ্বাস দিয়ে চাইছেন ভোটকে ঘিরে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগও। 21 মে দেশের 1.5 শতাধিক উপজেলায় অনুষ্ঠিত হবে ভোট। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। গেল নির্বাচনের তুলনায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের আয় বেড়েছে 140%। সম্পদও বেড়েছে 231%। অতীতের তুলনায় 3 গুণ হয়েছে কোটিপতি প্রার্থীর সংখ্যা। সকালে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে টিআইবির সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। কোথাও কোথাও সম্পদ বৃদ্ধিতে সংসদ সদস্যদের পেছনে ফেলেছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরাও। সংস্থাটি জানায়, পদে থাকাদের আয় ও সম্পদ বেড়েছে অনেক গুণ বেশি। টিআইবির তথ্য অনুসারে এবারে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের 71% প্রার্থী ব্যবসায়ী। সংসদের মতো উপজেলা নির্বাচনেও একদলীয় প্রভাবের কথা উল্লেখ করে সংস্থাটি। তবে এবারের নির্বাচনে রয়েছে বিএনপির বহিষ্কৃত 64 জন প্রার্থীও। রাজনীতির সাথে এবং জনপ্রতিনিধিত্বের অবস্থানের সাথে নিজেদের সম্পদ বিকাশের একটা সুযোগ বা লাইসেন্সের মতো একটা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। সেটির যথার্থতা আমাদের এবারের ছোট্ট বিশ্লেষণটাতে আমরা দেখতে পেয়েছি। যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের যে আয় বা সম্পত্তির বৃদ্ধি, সেটা যারা জনপ্রতিনিধি ছিলেন না তাদের তুলনায় বেশি। মোহাম্মদপুরের ইকবাল রোডে সেই ভয়াবহ দুর্ঘটনার শিকার দম্পতি কোনো রকম প্রাণ নিয়ে বাড়ি ফিরেছেন, কিন্তু ওলটপালট হয়ে গেছে তাদের সাজানো সংসার। বাড়িতে ফিরে সেদিনের সেই দুর্বিষহ স্মৃতির বর্ণনা দিয়েছেন যমুনা টেলিভিশনকে। সহকর্মী আশিক মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন নির্মল চন্দ্র। দর্শক, রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে ভয়াবহ সেই দুর্ঘটনার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। অপ্রাপ্তবয়স্ক এক কিশোরের গাড়ির ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রিকশা চালক হাবিবুর রহমান, যাত্রী আফরোজা আহমেদ, তার স্বামী ইমরান রেজা ও তাদের 3 বছর বয়সী মেয়ে এনায়া রেজাও। এদের মধ্যে দীর্ঘ 1 মাস হাসপাতালে ছিলেন আফরোজা। নিতে হয়েছিল লাইফ সাপোর্টেও। শেষ পর্যন্ত স্বামী সন্তানের ভালোবাসায় জীবন নিয়ে ঘরে ফিরলেও তার সবকিছুই যেন এলোমেলো করে দিয়েছে দুর্ঘটনা। আমার একটা প্রমিজিং ক্যারিয়ার, সেই ক্যারিয়ারটা বাধাগ্রস্ত হয়েছে। মানে মানুষের তো স্বপ্ন থাকে, মানে আমার সব চুরমার হয়ে গেছে। মানে আমার এখন নিজের বলতে আর কিছুই নেই। আমার বাচ্চারা স্কুলে যায়, কি খায় কি খায় না, মানে আমি
থেকেও তো নেই। আমার সবসময় আমি একটা মানে নিচ থেকে কোনো কাজ করতে পারি না, আমি ঝুঁকতে পারি না, আমি ঠিকভাবে এখন পর্যন্ত হাঁটতে পারি না। দুর্ঘটনার পর এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এ দম্পতি। সেদিনের দুর্বিষহ স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় তাদের। ওই মোমেন্টে জাস্ট আমি যখন আমার বাচ্চাকে নিয়ে বাসায় আসছি, তখন লিটারেলি আমার মনে হচ্ছিল যে আমার মানে 2 বাচ্চা এতিম হয়ে যাচ্ছে চোখের সামনে। মানে এই ফিলটা যে কত খারাপ, মানে এটা আসলে এক্সপ্রেস করার মতো না। জাস্ট মানে 2-3 সেকেন্ডের ব্যাপার। মানে আমরা আসছি হুট করে, ও তো একটা গলি থেকে টার্ন নিল, মানে আমরা সামনে হঠাৎই দেখলাম, হঠাৎই অন্ধকার হয়ে গেল। আমি একটা পর্যায়ে আমার শরীর একদম ছেড়ে দিচ্ছিল, তখন আমি আর কি আমার মনে হচ্ছিল যে আমি মারা যাচ্ছি। যাদের খামখেয়ালিতে এলোমেলো হয়ে গেল পরিবারটির স্বপ্ন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মামলার বাদীসহ সবাই। যে পরিমাণ কষ্ট আমি করছি, এটা সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। আমার কষ্টের কাছে, আমার ফ্যামিলির কষ্টের কাছে আইনের যে বিচার আছে সেটা আমার কাছে খুবই নগণ্য মনে হয়, খুবই কম। কিন্তু তারপরেও যতটুকুই বিচার আছে আমি তার সর্বোচ্চ ওদের শাস্তি কামনা করি এবং ওদের পরিবারদেরকেও আমি এর জন্য দায়ী করি। সব দিক দিয়ে আসলে মানে আনসার্টেনিটির মধ্যে পড়ে গেছে এখন একটাই চাওয়া যে আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় এবং যাদের কারণে অ্যাকচুয়ালি আমরা এই এত বড় সাফারিংসের মধ্যে দিয়ে যাচ্ছি, বাংলাদেশের আইনে তাদের জন্য একটা বিচার হয়, আমরা যেন একটা সুবিচার পাই। আমরা তো একটা হ্যাপি ফ্যামিলি, সেটা তো নষ্ট হয়ে গেছে আসলে, এই আর কি। ল এনফোর্সিং এজেন্টকে শুধু আমি রিকোয়েস্ট করবো যে আপনারা কীভাবে করুন তা না, ট্রাই টু বি অ্যাটলিস্ট এ লিটল বিট অনেস্ট, আর কিছু না। মামলার 2 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মেট্রো রেলে 15% ভ্যাট আরোপ ভুল সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে বিষয়টি ঠিক করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে 11তম ঢাকা মেট্রো রেলে ব্র্যান্ডিং সেমিনারে একথা বলেন তিনি। জানান মেট্রো রেল শহরের সৌন্দর্য বাড়িয়েছে, সাথে নগরবাসীর যাতায়াত সহজ করেছে। অন্যদিকে শহর জুড়ে জরাজীর্ণ বাস দিয়ে ভরা এই শহরে লেটেস্ট মডেলের প্রাইভেট কারের চেয়ে ভাঙাচোরা বাসের সংখ্যা বেশি বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ঢাকার 2 মেয়র এসব জরাজীর্ণ চেহারার বাস পরিবর্তনে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন, তাই ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। এবার ৩য় সাবমেরিন কেবলের সাথে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। এরই মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে ৭০%-এর বেশি। ২০২৫ সালে রাষ্ট্রায়ত্ত 3য় সাবমেরিন কেবলের সুবিধা পাওয়া যাবে। ওই সময় প্রথম বেসরকারি সাবমেরিন কেবলেও যুক্ত হবে বাংলাদেশ। প্রযুক্তিবিদরা বলছেন, এই 2 কনসোর্টিয়ামের মাধ্যমে অতিরিক্ত ৪৫,০০০ জিপিবিএস ব্যান্ডউইথের সক্ষমতা তৈরি হবে। 5G, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ নানা উন্নত প্রযুক্তি হাতছানি দিচ্ছে। নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির পূর্বাভাস বলছে ২০২৫ সাল শেষে ব্যান্ডউইথের ব্যবহার বেড়ে দাঁড়াবে ৩৪,০০০ জিবিপিএসে। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দ্রুত সিমিউ 6 কনসোর্টিয়াম বা ৩য় সাবমেরিন কেবলের সুবিধা পেতে চাইছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি। ২০২৫ সালের মাঝামাঝি ৩য় সাবমেরিন কেবলের সেবা পাবে বাংলাদেশ। এর মাধ্যমে ১৩,২০০ জিবিএস ব্যান্ডউইথ পাওয়া যাবে, এমনটি প্রত্যাশা বিএসসি পিএলসি। বাস্তব অগ্রগতি ইতিমধ্যে 71% অর্জিত হয়েছে। আমরা কক্সবাজারের জন্য একটা নতুন ভবন নির্মাণ করেছি, আর আরেকটা টেন্ডার হয়েছে এই ইন্টারনাল কাজের জন্য, সেটাও ওই মাস 6-এর মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তো আর মূল কাজ কনসোর্টিয়াম করতে বাস্তবিত হচ্ছে, সেটা এই এপ্রিলের শেষের দিকে শিপ চলে আসবে, এই প্ল্যান আছে। এবং আগামী নভেম্বরের মধ্যে এই আমাদের বাংলাদেশ সঙ্গে এই ব্রাঞ্চ কেবল এবং কোর কেবলের কাজটা শেষ হবে। ২০০৬ সালে প্রথম সাবমেরিন কেবলের সাথে যুক্ত হয় বাংলাদেশ, আর দ্বিতীয় সাবমেরিন কেবলের সাথে ২০১৭ সালে। ২০২৫ সালে রাষ্ট্রায়ত্ত ৩য় সাবমেরিন কেবলের পাশাপাশি একই বছর প্রথমবারের মতো বেসরকারি খাতের সাবমেরিন কেবলের সাথেও যুক্ত হবে বাংলাদেশ।
লাইসেন্সপ্রাপ্ত 3টি প্রতিষ্ঠানের এই জোটের উদ্যোক্তারা বলছেন, বেসরকারি সাবমেরিন কেবলের মাধ্যমে অতিরিক্ত 45,000 জিপিএস ব্যান্ডউইথের সক্ষমতা তৈরি হবে। এই কেবলটা হচ্ছে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ পর্যন্ত আসবে। অলরেডি 30-40% মতন কাজ শেষ হয়ে গেছে। সিঙ্গাপুর থেকে সার্টেন একটা এরিয়া পর্যন্ত কেবল চলেও এসেছে। বাংলাদেশ পার্টের মেরিন সার্ভেটাও শেষ হয়ে গেছে। আশা করা হচ্ছে আগামী জুলাই আগস্টে কেবল লেইংয়ের কাজ শুরু হবে। কক্সবাজার থেকে এটা টুয়ার্ডস টু সিঙ্গাপুর পর্যন্ত যাবে। বর্তমানে দেশে ব্যান্ডউইথের ব্যবহার 5,500 জিবিপিএস। এর মধ্যে 2,500 জিবিপিএস সরবরাহ করা হয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসি পিএলসির 2টি সাবমেরিন কেবলের মাধ্যমে। বাকিটা বেসরকারি আইটিসি অপারেটরের মাধ্যমে ভারত থেকে আমদানি করা হয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। গত বছর যেখানে মৌসুমের শেষে বেড়েছিল আলুর দাম, এবছর মৌসুমের শুরুতেই বাজার চড়া। লাভবান কে হচ্ছেন, কৃষক না মজুতদার? এমন প্রশ্নের অনুসন্ধানে যমুনা টিভি মিলেছে নতুন তথ্য। চলতি বছর মজুদে নেমেছে নতুন নতুন ব্যবসায়ী। কৃষকের ঘর ফাঁকা হতেই বাড়ছে ব্যবসায়ীদের দাপট। জয়পুরহাটের নতুন হাট পাইকারি আলুর বাজার সকাল থেকেই বেশ জমজমাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষক ও ব্যবসায়ীদের আনাগোনায় সবসময় মুখর থাকে এই হাট। কৃষকরা বলছেন, মৌসুমের শুরু থেকে বাজার চড়া, এতে আর্থিকভাবে লাভবান ঠিকই, তবে কৃষকদের দাবি উৎপাদনের চেয়ে মজুতেই ফায়দা বেশি। এত যে আলুর দাম হবে এটা আমি তো জানি না। আমি আগে কিছু বেচেছি, দাম কম পাচ্ছি, 1000 টাকা মন। আলুর দাম যখন কৃষকের মাছ থেকে আলুটা শেষ হয়ে যায়, তখন বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা করে। যখন সিজন টাইমে তখন তো বাজার কম আসছিল, যখন কৃষকেরা বেচা কিনা শেষ হয়ে গেছে তখন দাম বাড়ছে। প্রথমে আলুর দাম বেশি, কৃষক একটু লাভবান হচ্ছে, কিন্তু কৃষকের লাভ সেরকম হচ্ছে না, কারণ উৎপাদন খরচ বেশি। ব্যবসায়ীরা বলছেন, কৃষকের আলু প্রায় শেষ, পরবর্তীতে কৃত্রিম সংকট এবং দাম বৃদ্ধির আশঙ্কা তাদের। মার্কেটে আমাদের আলু নাই, কিন্তু চাহিদা বেশি, চাহিদার তুলনায় আলু আমরা কম পাচ্ছি, এই জন্য হয়তো দাম বেশি। এখান থেকে কিনতে আসি 2 টাকা লাভের আশায়, এখানে 40 কিনি, ওখানে যেতে 45 বেশি। হিমাগার সংশ্লিষ্টরা বলছেন, গেল মৌসুমে দাম বেশি পাওয়ায় এবার অনেকেই মজুত করেছেন বেশি। এবছর কৃষক স্টোর মুখে বেশি, কারণ গত বছর পার্টিরা আলু তো লাভবান হয়েছে, দেখা দেখি কৃষক এবারে আলু রাখে। ন্যায্য মূল্য পাওয়ায় আলু চাষে কৃষকরা আগ্রহী হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা। তবে সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। কৃষকরা ভালো দাম পেলে যে জিনিসটি হবে, কৃষকরা পরবর্তীতে আলু চাষের জন্য উৎসাহিত হবে। কিন্তু কৃষকের কাছ থেকে আলু কিনে একটি সিন্ডিকেট করে মজুত করে যদি একবারে যৌক্তিক পর্যায়ের যে দাম তার ঊর্ধ্বে যদি চলে যায়, আমাদের যে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমরা কোনোভাবেই বসে থাকবো না। জেলায় চলতি মৌসুমে 8,43,000 মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। 19টি হিমাগারে মজুদ আছে 1,78,623 মেট্রিক টন। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট। দর্শক, ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর এক শিশুর কান্নার ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। মৃত মায়ের বুক আঁকড়ে ধরে শিশুর কান্না কাঁদিয়েছিল সবাইকে। সেই শিশুটির দত্তক নিতে আবেদনকারীদের বিষয়ে আলোচনা সভা হয়েছে। এই মুহূর্তে জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রিফ করছেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাইয়ুম। সরাসরি যাচ্ছি সেখানে। তো সব মিলিয়ে উনি যখন আমাদের সাথে কথা বলেন, উনি জানতে পারেন যে এখানে একটা শিশু কল্যাণ বোর্ড রয়েছে। এই শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে শিশু অভিভাবকত্ব প্রদান একটা সুযোগ রয়েছে, পাশাপাশি সেটাও সম্ভব না হলে সরকারি প্রত্যয়িত প্রতিষ্ঠান রয়েছে। উনি বিস্তারিত বিষয়টা তার যা লোকাল গার্জিয়ান রয়েছেন তাদের সাথে পরামর্শ করে উনি সিদ্ধান্ত দিয়েছেন যে শিশুটা আমরা গ্রহণ না করে যদি শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্তের উপরে ছেড়ে দিই, শিশুটা ভালো থাকবে। এবং তার প্রেক্ষিতে উনি একটা অনাপত্তিপত্র দিয়েছেন যে আমি নিজেই আমার 3 সন্তানকে চালাতে পারি না, আমারই কষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে আমার ভাগ্নেটা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্তের আলোকে যেটা হবে ভালো থাকবে এই প্রত্যাশা রাখছি। এবং এই জন্য তিনি একটা অনাপত্তিপত্র দিয়েছেন শিশুটিকে লালন পালনে। সিদ্ধান্তটা কি হয়েছে? সিদ্ধান্তটা আমরা এখনো কংক্রিট সিদ্ধান্ত জানাতে একটু সময় লাগবে, আমাকে হয়তো ঘন্টা 2 সময় নিতে হবে, এরপরে আমি জানাতে পারবো। আমাদের প্রাথমিক আলোচনাটা হয়েছে। কতজন আবেদন করেছিল? 10টা আবেদন করেছিল। দেওয়ার ক্ষেত্রে কি বিষয়গুলো বিবেচনা করছে? এখানে তার সলভেন্সিটা,
তারপরে তার সামাজিক মর্যাদা, তার পেশাগত বিষয়গুলো আলোচনায় এসেছে। তারপরে হলো তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা, হয়তো অনেকের টাকা আছে, ব্যবসায়ী কিংবা কেউ গভর্নমেন্ট চাকরি করে, অর্থাৎ যাদেরকে আমরা সহজে হয়তো বা যোগাযোগ রক্ষা করতে পারবো, যাদের সামাজিক মর্যাদায় যেভাবে বেড়ে উঠতে পারে, আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি সবাই। বর্তমানে শিশুটা কোথায় আছে, কার তত্ত্বাবধানে